একটা কথা আছে না, বিপদে পড়িস না। ছোটবেলায় বড়রা বলতেন, স্কুলের শিক্ষকরা বলতেন, মা বাবা বলতেন, এমনকি এখনও বলেন। কিন্তু একটু ভাবুন তো, এই বিপদ জিনিসটা কি? কখন আমরা বিপদে পড়ি? যখন প্রশ্ন করি যেটা করার কথা না, যখন মিশি যার সাথে মেশার কথা না, যখন ভালোবাসি যাকে ভালোবাসার কথা না, যখন হই যেটা হওয়ার কথা না। সমাজের একটা নিয়ম আছে, সেই নিয়ম বলে দেয় কে নারী, কে পুরুষ, কে স্বাভাবিক, কে অস্বাভাবিক। আর যে এই নিয়মের বাইরে পড়ে সে বিপদে পড়ে। কিন্তু যদি প্রশ্ন করা যায় এই নিয়মটা আসলে কোথা থেকে এলো, এই প্রশ্নটাই করেছিলেন একজন দার্শনিক, নাম তার জুডিথ বাটলার। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি লিখেছিলেন একটি বই, জেন্ডার ট্র্যাভেল। 1990 সাল আমেরিকায় একটি বই প্রকাশিত হলো। লেখক তখন সবে 30 বছর পার করেছেন। সেই বই পড়ে দর্শন ও নারীবাদ চর্চার জগৎ চমকে গেল। কেউ রেগে গেল, কেউ উত্তেজিত হলো, কেউ বলল এ আমার কথা। সেই বই হলো জেন্ডার ট্র্যাভেল। সেই লেখক হলেন জুডিথ বাটলার। বাটলার শুধু একজন তাত্ত্বিক ছিলেন না, তার জীবনেও ছিল সেই বিপদের ছায়া। তার এক কাকার কথা বলি। ক্যানসাসের মাঠে একটি ইনস্টিটিউট, যেখানে বন্দী একজন মানুষ, যার কোনো অপরাধ ছিল না, কোনো শত্রু ছিল না, শুধু তার শরীর। তার শরীরের গড়ন সমাজের নিয়মের সাথে মিলত না। শুধু সেই কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন, বন্ধু থেকে বিচ্ছিন্ন, তার পুরো জীবন কেটে গেল সেই ইনস্টিটিউট এর দেয়ালের ভেতরে। বাটলার নিজেও 16 বছর বয়সে কামিং আউট করেছিলেন। হারিয়েছিলেন চাকরি, সম্পর্ক, আশ্রয়। তিনি দেখেছিলেন জেন্ডারের নিয়মটা শুধু একটা ধারণা নয়, এটা সহিংস, এটা মানুষের জীবন নেয়। সেই ক্ষোভ, সেই বেদনা, সেই প্রশ্ন সব একসাথে জমা হয়েছিল জেন্ডার ট্র্যাভেলে। আমরা ছোটবেলা থেকে শুনে আসি ছেলেরা এরকম হয়, মেয়েরা ওরকম হয়, এটা প্রকৃতির নিয়ম, এটা স্বাভাবিক। কিন্তু বাটলার জিজ্ঞেস করলেন, এই স্বাভাবিক জিনিসটা কি আসলেই স্বাভাবিক, নাকি এটা আমাদের শেখানো হয়েছে, নাকি এটা তৈরি করা হয়েছে ক্ষমতার স্বার্থে? জেন্ডার ট্র্যাভেলে বাটলার 3টি বড় প্রশ্ন তোলেন। 1, নারী বলে কি কোনো একক স্থায়ী পরিচয় আছে, নাকি এই নারী ধারণাটাই একটি রাজনৈতিক নির্মাণ? 2, লিঙ্গ মানে সেক্স ও জেন্ডার কি জন্মগতভাবে দেওয়া, নাকি সমাজ প্রতিদিন এটা তৈরি করে, পুনরুৎপাদন করে? 3, হেটারোসেক্সুয়ালিটি মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা কি প্রকৃতির নিয়ম, নাকি একটি ব্যবস্থা যা অন্য সব ধরনের আকর্ষণকে অস্বাভাবিক বলে দমন করে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বাটলার এমন কিছু বললেন যা আজও বিতর্কিত, আজও প্রাসঙ্গিক। এখন একটা সৎ কথা বলি, জেন্ডার ট্র্যাভেল পড়তে বসলে অনেকে মাথা চুলকাবেন, ভ্রু কুঁচকে যাবে, 2-3 বার পড়েও মাথায় ঢুকবে না। এটা আপনার দোষ নয়। বাটলার নিজেই বলেছেন ভাষাটা জটিল হওয়া তার উদ্দেশ্যের অংশ। কিন্তু কেন? কারণ আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার ভেতরেই লুকিয়ে আছে ক্ষমতার কাঠামো। বাংলায় বলুন, ইংরেজিতে বলুন, আমাদের ব্যাকরণ ধরে নেয় সে মানে হয় ছেলে নয় মেয়ে। আমাদের শব্দ ধরে নেয় নারী পুরুষ বাইনারিটাই স্বাভাবিক। বাটলার বললেন এই ভাষাকে ভাঙতে হলে এর ভেতর থেকেই ভাঙতে হবে। তাই তার লেখা কঠিন, তাই তার বাক্যগুলো সরল রেখায় চলে না। কিন্তু আজ আমরা সেই জটিল চিন্তাকে সহজ বাংলায় বোঝার চেষ্টা করব। শুরু করার আগে 3টি ধারণা মাথায় রাখুন, এগুলো এই বইয়ের মেরুদণ্ড। প্রথম ধারণা, পারফরমেটিভিটি। বাটলার বললেন জেন্ডার হলো কিছু যা আমরা করি, এটা আমাদের ভেতরে আগে থেকে লেখা নেই। একটু চমকানো লাগছে? ভাবুন, প্রতিদিন আপনি কিভাবে হাঁটছেন, কথা বলছেন, পোশাক পরছেন, আচরণ করছেন, এই করাগুলোই আপনার লিঙ্গ পরিচয় তৈরি করে। প্রতিদিন, বারবার, এতটাই স্বাভাবিকভাবে যে মনে হয় এটা জন্মগত। কিন্তু এটা জন্মগত নয়, এটা শেখানো, এটা অভ্যাস, এটা পারফরমেন্স। দ্বিতীয় ধারণা, হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স। সমাজ একটা অদৃশ্য চার্ট বানিয়ে রেখেছে।
সেই চার্ট বলে তুমি জৈবিকভাবে মেয়ে, তাই তুমি মেয়েলি হবে, তাই তুমি ছেলেকে ভালোবাসবে। তুমি জৈবিকভাবে ছেলে, তাই তুমি পুরুষালী হবে, তাই তুমি মেয়েকে ভালোবাসবে। এই চার্টের বাইরে গেলেই তুমি সমস্যা, তুমি বিপদ। বাটলার বললেন এই চার্টটা সত্য নয়, এটা একটা ব্যবস্থা, একটা ক্ষমতার কাঠামো। তৃতীয় ধারণা, সাবভার্সন বা বিদ্রোহী উন্মোচন। যদি জেন্ডার একটা পারফরমেন্স হয়, তাহলে সেই পারফরমেন্সকে ব্যঙ্গ করা যায়, প্রশ্ন করা যায়, উল্টে দেওয়া যায়। বাটলার ড্রাগের উদাহরণ দিলেন। একজন ড্রাগ পারফর্মার যখন মঞ্চে ওঠেন, তিনি শুধু মজা করছেন না, তিনি দেখিয়ে দিচ্ছেন নারীত্ব আর পুরুষত্ব আসলে পোশাকের মতো পরা যায়, খোলা যায়। এটাই সাবভার্সন, এটাই বিদ্রোহ, শুধু রাস্তায় মিছিল নয়, অস্তিত্বের ভেতর থেকে। আজ আমরা একসাথে জেন্ডার ট্রাভেল পড়ব। 3টি অধ্যায়, 3টি বড় প্রশ্ন, অনেক চিন্তাবিদ, সিমন ডি বিভোর, মিশেল ফুকো, জ্যাক ল্যাকান, সিগমুন্ড ফ্রয়েড, মনিক উইটিক, জুলিয়া ক্রিস্টেভা। এদের কথা আসবে, কখনো সহজে, কখনো একটু ঘুরিয়ে, কিন্তু প্রতিটি মুহূর্তে একটাই প্রশ্ন মাথায় থাকবে। আমরা যাকে স্বাভাবিক বলি, সেটা কি সত্যিই স্বাভাবিক, নাকি এটা আমাদের শেখানো হয়েছে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য? এই প্রশ্নটা শুধু তাত্ত্বিক নয়, এই প্রশ্নটা আপনার জীবনের, আমার জীবনের, আমাদের সমাজের। এখন আমরা প্রবেশ করব বইটির প্রথম অধ্যায়ে, সাবজেক্ট অফ সেক্স, জেন্ডার অ্যান্ড ডিজায়ার, যেখানে বাটলার জিজ্ঞেস করবেন নারীবাদের নারী আসলে কে। এই প্রশ্নটাই নারীবাদের ভিত্তি কাঁপিয়ে দেবে। অধ্যায় 1, সেক্স, জেন্ডার অ্যান্ড ডিজায়ার এর বিষয়। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। নারীবাদ, ফেমিনিজম কার জন্য? উত্তর সহজ মনে হয়, তাই না? নারীদের জন্য। কিন্তু বাটলার থামলেন এখানেই। তিনি বললেন, এই নারী কে? এই প্রশ্নটার উত্তর কি আদৌ এতটা সহজ? ভাবুন একটু। যখন আমরা বলি নারীদের অধিকার চাই, কোন নারীর কথা বলছি তখন? ভারত বা বাংলাদেশের গার্মেন্টস কর্মীর কথা? না আমেরিকায় শ্বেতাঙ্গ মধ্যবিত্ত নারীর কথা? না তৃতীয় লিঙ্গের কথা? না যিনি জৈবিকভাবে নারী কিন্তু নিজেকে নারী মনে করেন না তার কথা? বাটলার দেখালেন নারীবাদ যে নারীর হয়ে লড়াই করছে, সেই নারী ধারণাটাই আসলে খুব সরল, খুব একমাত্রিক এবং প্রচুর মানুষকে বাদ দিয়ে তৈরি হয়। এটা নারীবাদের শত্রুর কথা নয়, এটা নারীবাদের ভেতর থেকে উঠে আসা সবচেয়ে জরুরি সমালোচনা। বাটলার এখানে মিশেল ফুকো এর একটি ধারণা নিয়ে এলেন। ফুকো বলেছিলেন, রাষ্ট্র বা আইন যাদের সাবজেক্ট হিসেবে তৈরি করে, তাদেরকেই পরে রিপ্রেজেন্ট করার দাবি করে। মানে কি? ধরুন আদালত বলছে আমরা নারীদের জন্য আইন করছি, কিন্তু আইনটা লেখার সময় নারী বলতে কাকে বোঝানো হচ্ছে সেই সংজ্ঞাটা আগেই ঠিক করে নেওয়া হয়েছে। সেই সংজ্ঞায় পড়েন না এমন নারীরা আইনের সুরক্ষাও পান না, অথচ তারাও সেই আইনের অধীনে থাকেন। বাটলার বললেন, নারীবাদও একই কাজ করছে। সে যখন নারীর প্রতিনিধিত্ব করতে চায়, তখন আগেই ঠিক করে নেয় নারী মানে কি। আর সেই সংজ্ঞার বাইরে যারা পড়েন, তারা আন্দোলনের বাইরেও পড়েন। এটা মুক্তির কথা বলে, কিন্তু বাস্তবে নতুন বন্ধন তৈরি করে। এবার আসা যাক সবচেয়ে বিখ্যাত সেই প্রশ্নে, সেক্স আর জেন্ডার এই দুটো কি এক? পশ্চিমা নারীদের একটা বড় অর্জন ছিল এই পার্থক্য তৈরি করা। তারা বললেন, সেক্স মানে হলো জৈবিক, শরীরের গড়ন, ক্রোমোজোম, হরমোন, এটা প্রকৃতিগত। কিন্তু জেন্ডার হলো সংস্কৃতি। মেয়েরা কোমল হয়, ছেলেরা কাঁদে না, এগুলো প্রকৃতি দেয়নি, সমাজ আমাদেরকে শিখিয়েছে। এই পার্থক্যটা তখন বিপ্লবী ছিল, কারণ এটা বলছিল বায়োলজি ডেস্টিনি নয়, সমাজ বদলালে জেন্ডারও বদলাবে। কিন্তু জুডিথ বাটলার এখানেও থামলেন। তিনি বললেন, ঠিক আছে, জেন্ডার যদি সংস্কৃতিগতভাবে তৈরি হয়, তাহলে সেক্স কি সত্যি এত প্রাকৃতিক? সেক্সও কি আমাদের শেখানো নয়? এটা বুঝতে একটু সময় লাগে। আমরা জানি প্রকৃতিতে ইন্টারসেক্স মানুষ আছেন, যাদের শরীরে শুধু পুরুষ বা নারী এই দুটোর কোনোটাই পুরোপুরি নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে এটা বিরল নয়, প্রায়
1.5 থেকে 2% মানুষের মধ্যে কোনো না কোনো ধরনের সেক্স ভ্যারিয়েশন আছে। তাহলে প্রকৃতি কিন্তু নিজে থেকে দুটো বিপরীত বক্স তৈরি করেনি, পুরুষ ও নারী। এই দুটো বক্স তৈরি করেছি আমরা, চিকিৎসা, আইন, সংস্কৃতি এগুলো মিলে। বাটলার বললেন, সেক্সও আসলে জেন্ডারের মতোই তৈরি, নারী এবং পুরুষ শরীরের দুটো বিভাজন। এটা প্রকৃতির সত্য নয়, এটা সংস্কৃতির সিদ্ধান্ত। সিমন ডি বেভর বলেছিলেন, ওয়ান ইজ নট বর্ন এ ওমেন বাট রেদার বিকামস ওয়ান। মানে নারী হওয়া একটা প্রক্রিয়া, এটা জন্মের সাথে দেওয়া নয়। বাটলার এক ধাপ এগিয়ে বললেন, এই হওয়ার প্রক্রিয়া শুধু জেন্ডারে নয়, সেক্সেও। এখন আছে বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। বাটলার বললেন, আমাদের সমাজে একটা অদৃশ্য নিয়ম আছে। তিনি এর নাম দিলেন হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স বলে, তুমি জৈবিকভাবে নারী শরীরে জন্মেছ, অতএব তোমার জেন্ডার হবে নারী, কোমল, যত্নশীল, সংসারী। অতএব তোমার ডিজায়ার হবে পুরুষের দিকে। এই তিনটা জিনিস, সেক্স, জেন্ডার আর ডিজায়ার, একটা স্বাভাবিক শৃঙ্খলে বাঁধা। এই শৃঙ্খলের বাইরে গেলেই সমস্যা, বাইরে গেলেই তুমি অস্বাভাবিক, বাইরে গেলেই সমাজ তোমাকে ঠিক করতে চাইবে, দমন করতে চাইবে। এটা আমাদের ভারতীয় বা বাংলাদেশি জীবনে কতটা পরিচিত ভাবুন। ছোটবেলায় কোনো ছেলে কান্নাকাটি করলে বড়রা বলতেন, ছেলেরা কাঁদে না। কোনো মেয়ে একটু জোরালো স্বরে কথা বললে তারা বলতেন, মেয়েদের এভাবে কথা বলতে নেই। বিয়ের বয়স হলেই প্রশ্ন, বিয়ে করছো না কেন? মানে ধরে নেওয়া হচ্ছে তুমি বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করবেই। মেয়ে মানুষ হয়ে এত রাগ কেন? এখানে জেন্ডার আর আচরণকে মিলিয়ে ফেলা হচ্ছে। এই সবই হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্সের কাজ। এটা কোনো একজন মানুষ তৈরি করেনি, এটা প্রতিদিনের হাজারো ছোট ছোট নিয়মে, কথায়, শাস্তিতে, পুরস্কারে বারবার তৈরি হচ্ছে। বাটলার এখানে একটা জরুরি কথা বললেন, এই ম্যাট্রিক্স শুধু কাউকে দমন করে না, এটা পরিচয়ও তৈরি করে। আপনি যখন প্রতিদিন মেইলি আচরণ করেন, যখন পুরুষালী কথাবার্তা বলেন, তখন মনে হয় এটাই আপনার আসল পরিচয়, মনে হয় এটা ভেতর থেকে আসছে। কিন্তু বাটলার বললেন, না, এটা ভেতর থেকে আসছে না, এটা বাইরে থেকে এত বারবার করানো হয়েছে যে ভেতরের মনে হচ্ছে। এটাই পারফরমেটিভিটি। এখানে বাটলারের সবচেয়ে বিখ্যাত লাইনটা আসে। তিনি বলেছিলেন, জেন্ডার ইজ নট এ নাউন বাট এ ডুইং। জেন্ডার একটি বিশেষ্য নয়, একটি ক্রিয়া। মানে কি? আমরা সাধারণত ভাবি, আমার একটি পরিচয় আছে, আমি নারী বা পুরুষ, সেই পরিচয় থেকে আমি আচরণ করি। বাটলার বললেন উল্টো, আমার আচরণ, আমার পোশাক, আমার কথাবার্তা, আমার ভঙ্গি, এই প্রতিটি করার মধ্য দিয়ে প্রতিদিন আমার পরিচয় তৈরি হচ্ছে। পরিচয় আগে নেই, পরিচয় তৈরি হচ্ছে, এবং এই তৈরি হওয়াটা একা হচ্ছে না, সমাজের চাপে, পুরস্কারে, শাস্তিতে হচ্ছে। নিৎসে একসময় বলেছিলেন, there is no being behind doing, the doer is merely a fiction added to the dead। কাজের পেছনে কোনো কর্তা নেই, কর্তা আসলে কাজের মধ্যেই তৈরি হয়। বাটলার এই ভাবনাকে জেন্ডারে প্রয়োগ করলেন। There is no gender identity behind the expression of gender. That identity is performatively constituted by the very expression that are said to be its results. লিঙ্গ পরিচয়ের পেছনে কোনো আসল আমি নেই, সেই পরিচয়টাই তৈরি হচ্ছে প্রতিদিনের প্রকাশের মধ্য দিয়ে। বাটলার এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, এই ম্যাট্রিক্স টিকে থাকে কিভাবে? উত্তর হলো ভাষার মধ্য দিয়ে। মনিক উইটিক্স একজন ফরাসি লেখক ও তাত্ত্বিক। তিনি বলেছিলেন, ভাষার ব্যাকরণ নিজেই লিঙ্গ বিভাজন ধরে নেয়। ফরাসি ভাষায় প্রতিটি বিশেষ্যের লিঙ্গ আছে, ইংরেজিতে হি আর শি, তৃতীয় কোনো বিকল্প নেই। বাংলাতেও ভাবুন, সে একটু লিঙ্গ নিরপেক্ষ হলেও মেয়ে মানুষ বা মদ্দালোক এই শব্দগুলোই পরিচয়ের সীমানা টেনে দেয়। উইটিক বলেন, ভাষা একটি হাতিয়ার, এটা দিয়ে সমাজ লিঙ্গকে স্বাভাবিক প্রমাণ করে। বাটলার এর সাথে যোগ করলেন ফুকো এর দৃষ্টিভঙ্গি, ক্ষমতা শুধু নিষেধ করে না, ক্ষমতা তৈরিও করে।
শুধু এটা করো না নয়, এটাই তুমি বলেও ক্ষমতা কাজ করে। সমাজ যখন বলে তুমি মেয়ে তাই তোমার স্বভাব কোমল, এটা শুধু একটা বিধান নয়, এটা একটি পরিচয়ের উপাদান, এবং এই উপাদানটা এত নিরবিচ্ছিন্ন, এত স্বাভাবিক দেখায় যে আমরা ভুলে যাই এটা তৈরি। বাটলার এই অধ্যায়ে 3 জন বড় তাত্ত্বিকের সাথে কথোপকথনে নামলেন। প্রথমজন সিমন দা বিভর। বিভর বললেন, নারী হওয়া একটি পরিস্থিতি, শরীর একটি পরিস্থিতি, গন্তব্য নয়। নারীকে সমাজ অপর হিসেবে গড়ে তুলেছে। পুরুষ হলো মান, নারী হলো বিচ্যুতি। বাটলার বিভরকে শ্রদ্ধা করতেন, কিন্তু বললেন তার মধ্যে একটা সমস্যা আছে। বিভর মন আর শরীরকে আলাদা করে ভাবেন। চেতনা স্বাধীন, শরীর সীমাবদ্ধ। এই ধারণা আসলে পুরনো দার্শনিক বিভাজনেরই অংশ, যে বিভাজন নিজেই পুরুষতান্ত্রিক। দ্বিতীয়জন লুস ইরিগারে। ইরিগারে বললেন, পশ্চিমা ভাষা ও দর্শন মূলত পুরুষকেন্দ্রিক। নারী সেখানে কথা বলতে পারে না, কারণ ভাষাটাই পুরুষের। বাটলার বললেন, ইরিগারের সমস্যা হলো তিনি নারীর বিশেষ সত্তা বা নারীর ভিন্ন ভাষার কথা বলেন, কিন্তু এই বিশেষ নারী সত্তা নিজেই একটি নির্মাণ হতে পারে। তৃতীয়জন মনিক উইটিক। উইটিক বললেন, লেসবিয়ান আসলে নারীই নয়, কারণ নারী ধারণাটাই হেটারোসেক্সুয়াল ব্যবস্থার তৈরি। যিনি এই ব্যবস্থার বাইরে, তিনি সেই সংজ্ঞার বাইরেও। বাটলার উইটিককে উত্তেজনাপূর্ণ পেলেন, কিন্তু বললেন উইটিক শেষ পর্যন্ত একটি মুক্ত সাবজেক্ট ধরে নিচ্ছেন, যে কিনা ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে তৈরি করতে পারবেন। কিন্তু ক্ষমতার সম্পূর্ণ বাইরে কোনো অবস্থান নেই। সব পরিচয়ই কোনো না কোনো ক্ষমতার সম্পর্কের ভেতর তৈরি। এতক্ষণে মনে হতে পারে এই সমালোচনার পরে বাটলার কি বলছেন সব অর্থহীন? না, বাটলার বলছেন যদি জেন্ডার একটা পারফরমেন্স হয় তাহলে সম্ভাবনাও আছে, পারফরমেন্স বদলানো যায়। যদি নারীত্ব বা পুরুষত্ব কোনো অপরিবর্তনীয় সত্য না হয়ে বারবার করা একটা কাজ হয়, তাহলে সেই কাজটা ভিন্নভাবে করা যায়, সেই কাজটাকে প্রশ্ন করা যায়, সেই কাজটাকে ব্যঙ্গ করা যায়। এটাই সাবভার্সন, বিদ্রোহী উন্মোচন। কিন্তু এখানে একটা সতর্কতা আছে। বাটলার বললেন, এই সাবভার্সন মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো আজ একটা জেন্ডার বেছে নিলেন, কাল আরেকটা। জেন্ডার পারফরমেন্স একটি বাধ্যতামূলক কাঠামোর মধ্যে হয়। কাঠামোর বাইরে বেরিয়ে যাওয়া সহজ নয়, কিন্তু কাঠামোর ভেতর থেকেও এর ফাটলগুলো দেখানো যায়। সেই ফাটল দেখানোর রাজনীতি বাটলারের রাজনীতি। প্রথম অধ্যায়ে বাটলার মূলত 3টি জিনিস ভেঙে দিলেন। 1, নারী নামক একটি অটুট, সবার জন্য একই রকম পরিচয় আছে এই বিশ্বাস। 2, সেক্স প্রাকৃতিক, জেন্ডার সাংস্কৃতিক এই বিভাজন। তিনি বললেন উভয়ই তৈরি। 3, সেক্স, জেন্ডার, ডিজায়ার এর স্বাভাবিক শৃঙ্খল, যে শৃঙ্খলের নাম হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স। এবং তিনি একটা নতুন ধারণা দিলেন, জেন্ডার পারফরমেটিভিটি। জেন্ডার একটি সত্তা নয়, একটি ক্রিয়া, প্রতিদিন তৈরি হওয়া, বারবার পুনরাবৃত্ত হওয়া একটি প্রক্রিয়া। এই ভাবনা মাথায় রেখে আমরা এগিয়ে যাব দ্বিতীয় অধ্যায়ে। এরপর আমরা প্রবেশ করব মনোবিশ্লেষণের জগতে। ফ্রয়েড, ল্যাকান আর নিষিদ্ধ প্রেমের শোকের ভেতর দিয়ে বাটলার আমাদেরকে দেখাবেন কিভাবে সমাজ আমাদের ভেতরে এই ম্যাট্রিক্স ঢুকিয়ে দেয়, কিভাবে ছেলেলি বা মেয়েলি হওয়া আসলে একটি শোকের প্রক্রিয়া। অধ্যায় 2, নিষেধাজ্ঞা, মনোবিশ্লেষণ ও হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন কোনো অনুভূতি কেন লজ্জার মনে হয়, কোনো টান কেন অস্বাভাবিক মনে হয়, কোনো ইচ্ছে কেন মাথায় আসার সাথে সাথে মাথা নিচু হয়ে যায়? এটা কি আপনার নিজের থেকে আসছে, নাকি কোথাও একটা ভেতরে আইন বসে আছে? জুডিথ বাটলার বললেন, হ্যাঁ, আইন বসে আছে। শুধু রাস্তায় নয়, শুধু আদালতে নয়, আমাদের মনের ভেতরে। দ্বিতীয় অধ্যায়ে তিনি সেই আইনের জন্ম কথা বললেন। সেই কথা বলতে গেলে 3টি মানুষের কাছে যেতে হয়, লেভি স্ট্রস, লাকান এবং ফ্রয়েড। একজন নৃতত্ত্ববিদ, একজন মনোবিশ্লেষক এবং আরেকজন মনোবিশ্লেষণের জনক।
তিনজনকে নিয়ে বাটলার একটাই প্রশ্ন করলেন, সমাজের এই নিয়মগুলো কি সত্যিই মানব প্রকৃতি, নাকি এগুলো তৈরি, এবং সেই তৈরি হওয়াটা আমাদের মনের গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে? শুরু করি ক্লড লেভি-স্ট্রস দিয়ে। তিনি ছিলেন ফরাসি নৃতত্ত্ববিদ। বিশ্বের নানা সমাজ পর্যবেক্ষণ করে তিনি বললেন, সব সমাজেই একটা কাঠামো আছে, সেটা হলো কিনশিপ, আত্মীয়তার ব্যবস্থা। এই ব্যবস্থার কেন্দ্রে কি? নারী বিনিময়। লেভি-স্ট্রস বললেন, বিভিন্ন গোত্র বা পরিবার নিজেদের মধ্যে মেয়েদের বিনিময় করে বিয়ের মাধ্যমে। এই বিনিময় সমাজকে একত্রে রাখে। মানে কি দাঁড়াচ্ছে? নারী এখানে একটি চিহ্ন, একটি সাইন। পুরুষের মধ্যে বিনিময় হওয়া একটি বস্তু। নারীর নিজস্ব কোনো পরিচয় নেই এই কাঠামোতে, তিনি একটি সম্পর্কের মাধ্যম। বাটলার এটা পড়ে বললেন, এই কাঠামো একটি জরুরি কথা বলছে। সমাজের মূল কাঠামো শুধু নারীকে দমন করে না, সে নারীকে উৎপাদন করে একটি বিশেষ ভূমিকায়, বিনিময়যোগ্য বস্তু হিসেবে। এবং এই বিনিময়ের ভেতরে লুকিয়ে আছে আরও কিছু, যেটা লেভি-স্ট্রস নিজে বলেননি, কিন্তু বাটলার দেখালেন। এই পুরুষদের মধ্যকার বিনিময় আসলে পুরুষদের মধ্যে একটা গভীর বন্ধন। ইরিগেরি যেটাকে বললেন হোমোসেক্সুয়ালিটি, পুরুষ পুরুষের একটা আকর্ষণ, যেটা কখনো নাম পায় না, কিন্তু সমাজের ভিত্তিতে কাজ করে। নারী সেই বন্ধনের মাধ্যম, তার নিজস্ব সত্তা নয়। এবার আসি জ্যাক লাকানে। লাকান ছিলেন ফরাসি মনোবিশ্লেষক। তার কাজ জটিল, কিন্তু মূল কথাটা বোঝা যায়। তিনি বললেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষাই আমাদের তৈরি করে। এবং এই ভাষার কেন্দ্রে আছে ফালাস বা লিঙ্গ, ক্ষমতার একটি প্রতীক। সমাজে দুটো অবস্থান, পুরুষ যে ফালাস বা লিঙ্গ রাখে বলে ধরা হয়, মানে যার ক্ষমতা আছে, যে ভাষায় কথা বলে সে কর্তা। নারী যে ফালাস হয়, মানে পুরুষের আকাঙ্ক্ষার দর্পণ, পুরুষের পরিচয়কে নিশ্চিত করার জন্য যার অস্তিত্ব। এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু আমাদের চারপাশে এর প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন নারী যখন বলেন, আমি শুধু তোমার জন্যই আছি, বা যখন সমাজ বলে মেয়েরা থাকে স্বামীর পাশে দাঁড়িয়ে, এটাই সেই কাঠামো। এখানে বাটলার একটা অসাধারণ সূত্র টানলেন। জোয়ান রিভিয়ের নামে একজন মনোবিশ্লেষক 1929 সালে একটি প্রবন্ধ লিখেছিলেন, উইম্যানলিনেস অ্যাজ এ ম্যাসক্রেড, ছদ্মবেশে নারীত্ব। তিনি বললেন, যে নারীরা পেশাদার জগতে সফল বক্তা, লেখক, বুদ্ধিজীবী, তারা প্রায় নিজেদের সাফল্যের পরে অতিরিক্ত মেয়েলি আচরণ করেন, যেন ক্ষমা চাইছেন। কেন? রিভিয়ের বললেন, কারণ পুরুষের জায়গায় কথা বলার অপরাধ থেকে নিজেকে বাঁচাতে তারা নারীত্বর মুখোশ পরেন। এবং তারপর রিভিয়ের বললেন, সবচেয়ে বিস্ফোরক কথাটি, খাঁটি নারীত্ব আর নারীত্বের মুখোশ দুটি আলাদা নয়, নারীত্ব নিজেই একটি মুখোশ। বাটলার এই সূত্র ধরলেন এবং বললেন, তাহলে জেন্ডারের আসল বলে কিছু নেই, সবটাই পারফরমেন্স, সবটাই একটি নির্মাণ। এখন সবচেয়ে গভীর জায়গায় যাচ্ছি। সিগমুন্ড ফ্রয়েড, মনোবিশ্লেষণের জনক। তার কাজ নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, তবু তিনি মানুষের মনের এমন কিছু জিনিস দেখিয়েছেন যা আজও প্রাসঙ্গিক। ফ্রয়েড বলেছিলেন মেলানকোলিয়া নিয়ে, মানে সেই শোক যা কখনো সম্পূর্ণ হয় না। সাধারণ শোকে কি হয়? কেউ হারালে আমরা কাঁদি, ভোগান্তি পাই, কিন্তু এক সময় সামলে নিই, হারানো মানুষটাকে ছেড়ে দিই মনে মনে। কিন্তু মেলানকোলিয়াতে কি হয়? যাকে হারিয়েছি তাকে ছাড়তে পারি না, তাকে নিজের মধ্যে নিয়ে নিই, তাকে নিজের একটা অংশ বানিয়ে ফেলি। ফ্রয়েড বললেন, এগো তৈরি হয় এভাবে, হারানো প্রেমকে নিজের মধ্যে লুকিয়ে নিয়ে। এখন বাটলার এটাকে জেন্ডারে প্রয়োগ করলেন। শিশু বুড়ো হওয়ার সময় ফ্রয়েড বললেন একটি নিষেধ কাজ করে, ইনসেস্ট ট্যাবু, বা বাবা মার প্রতি যে আকর্ষণ সেটা নিষিদ্ধ। কিন্তু শুধু হেটারোসেক্সুয়াল ইনসেস্ট নিষিদ্ধ নয়, সমলিঙ্গের প্রতি আকর্ষণও নিষিদ্ধ করা হয়। একটি ছেলের শিশু বড় হতে গিয়ে যখন বুঝতে পারে বাবার প্রতি তার একটা ভালোবাসা আছে যেটা নিষিদ্ধ, কিন্তু সে সেই নিষেধাজ্ঞাকে শোক করতে পারে না, কারণ সেই ভালোবাসার অস্তিত্বই স্বীকার করা যাবে না। তখন কি হয়?
সেই ভালোবাসা ভেতরে থেকে যায়, গোপনে, শোক না করে। ফ্রয়েডের ভাষায় ইনকর্পোরেটেড হয়ে যায়, শরীরে লুকিয়ে যায়, মনে লুকিয়ে যায়, এবং সেই লুকিয়ে থাকা ভালোবাসাটাই জেন্ডার আইডেন্টিটি তৈরির ভিত্তি। বাটলার বললেন এই অসাধারণ কথাটি, জেন্ডার আইডেন্টিটি ইজ এ কাইন্ড অফ melancholia in which the sex of prohibited object is internalized as a prohibition. জেন্ডার পরিচয় আসলে একটি অসমাপ্ত শোক। একটি ছেলে যখন পুরুষালী হয়, সে আসলে সেই ভালোবাসাকে নিজের মধ্যে কবর দিয়েছে, যে ভালোবাসা সে কখনো নাম দিতে পারেনি। একটি মেয়ে যখন মেয়েলি হয়, সেও একটি হারানো সম্ভাবনাকে মাটিতে পুঁতে দিয়ে সামনে এগিয়েছে। এই কবরের ওপর দাঁড়িয়ে আছে আমাদের স্বাভাবিক পরিচয়। এর একটি বাস্তব প্রমাণ আমরা প্রতিদিন দেখি। যে পুরুষ সবচেয়ে জোরালোভাবে বলেন আমি একদম পুরুষালী, যে সবচেয়ে বেশি মেয়েলি জিনিসটাকে ঘৃণা করেন, তার মধ্যে কি একটা ভয় নেই, একটা দমিয়ে রাখার জোর? বাটলার বললেন যত কড়া জেন্ডার বাউন্ডারি, তত বড় সেই অসমাপ্ত শোক। কড়া মদ্যানিত্ব আসলে একটা সংকেত, এখানে কিছু একটা জোর করে চাপা দেওয়া আছে। এবার ফুকো ফিরে আছেন। ফ্রয়েড বললেন নিষেধাজ্ঞা দমন করো, আকর্ষণ আগে থেকে ছিল, নিষেধ এসে চাপা দিল। ফুকো বললেন না, এটা উল্টো, নিষেধ আগে আসে এবং সেই নিষেধই আকর্ষণ তৈরি করে। কোনো কিছুকে নিষিদ্ধ বললেই তাকে ঘিরে কৌতূহল, ভয়, আকর্ষণ সব একসাথে জন্ম নেয়। সমাজ বলে সমলিঙ্গের প্রতি আকর্ষণ পাপ। এই বলার মুহূর্তেই সেই আকর্ষণটাকে একটা নাম দেওয়া হলো, একটা অস্তিত্ব দেওয়া হলো, আর মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হলো এই জিনিসটা আছে, এটা চাপা দিতে হবে। তার মানে হেটারোসেক্সুয়ালিটি টিকিয়ে রাখতে হলে হোমোসেক্সুয়ালিটিকে বারবার নাম দিতে হয়, বারবার নিষিদ্ধ করতে হয়। নিষিদ্ধ না করলে হেটারোসেক্সুয়ালিটিও স্বাভাবিক থাকে না। এই ভাবনাটা অনেক কিছু ব্যাখ্যা করে। কেন সমাজ এত বেশি সমকামিতা নিয়ে কথা বলে, এমনকি যখন নিন্দা করছে? কেন মসজিদে, মন্দিরে, চায়ের দোকানে এই নির্দিষ্ট বিষয়টা বারবার উঠে আসে? কারণ এটাকে বারবার নিষিদ্ধ করতে হয়, নইলে স্বাভাবিকতার কাঠামোটা ধরে রাখা যায় না। বাটলার এই অধ্যায়ে আরেকজনের সাথে কথা বললেন, জুলিয়া ক্রিস্তিভা। ক্রিস্তিভা ছিলেন বুলগেরীয় ফরাসি তাত্ত্বিক। তিনি লাকানের সাথে একমত নন। তিনি বললেন ভাষার ভেতরে শুধু পুরুষের আইন নয়, আরও কিছু আছে। আছে সেমিওটিক, মায়ের শরীর থেকে আসা ছন্দ, শব্দ, অনুভূতি। শিশু যখন ভাষা শেখেনি কিন্তু শব্দ করছে, সেই আদিম প্রকাশ। ক্রিস্তিভা বললেন কবিতা, সঙ্গীত, শিল্প এগুলোতে এই সেমিওটিক ফিরে আসে, পিতার আইনকে ভেঙে দেয় মায়ের শরীরের ভাষায়। এটা শুনতে সুন্দর, কিন্তু বাটলার থামলেন। তিনি বললেন ক্রিস্তিভা কিছু বিপজ্জনক কথা বলেছেন। এক, ক্রিস্তিভা বলেছেন সমকামী নারীর অভিজ্ঞতা মানসিক রোগের মতো, কারণ তার মতে সুস্থ সংস্কৃতি মানেই হেটারোসেক্সুয়াল সিম্বলিক। সে যেখানে নেই সে সংস্কৃতির বাইরে। দুই, ক্রিস্তিভা মাতৃত্বকে একটা প্রাকৃতিক বা প্রাক সাংস্কৃতিক সত্য বলে ধরে নিচ্ছেন, কিন্তু বাটলার বললেন মাতৃত্ব একটি সামাজিক নির্মাণ। যে ব্যবস্থা নারীর শরীরকে প্রজননের জন্য ব্যবহার করে, সেই ব্যবস্থায় মায়ের প্রবৃত্তিকে স্বাভাবিক বলে প্রচার করে। তিন, ক্রিস্তিভার সাবভার্সন আসলে সাবভার্সন না, কারণ কবিতা বা মাতৃত্ব দুটোই শেষ পর্যন্ত পিতার আইনের মধ্যেই থাকে। ভেতর থেকে একটু নড়ায়, কিন্তু কাঠামো ভাঙে না। বাটলার বললেন এই ধরনের বিদ্রোহ আসলে কাঠামোকেই টিকিয়ে রাখে। এই পর্যায়ে একটা প্রশ্ন মাথায় আসে, যদি নিষেধই উৎপাদন করে, যদি মনের ভেতরে আইন বসে থাকে, যদি সব সাবভার্সনই শেষ পর্যন্ত কাঠামোর মধ্যে পড়ে, তাহলে বেরোনোর পথ কি? বাটলার বললেন বেরোনো বলে কিছু নেই। কাঠামোর সম্পূর্ণ বাইরে কোনো পবিত্র জায়গা নেই, কিন্তু কাঠামোর মধ্যেই ফাটল আছে। আইন সবসময় নিখুঁতভাবে কাজ করে না। নিষেধ সবসময় যা নিষিদ্ধ করতে চায় তাই উৎপাদন করে, কিন্তু সেই উৎপাদন সবসময় নিয়ন্ত্রিত নয়। একটা নিষেধ একটা ডিজায়ার তৈরি করে,
সেই ডিজায়ার কখনো প্রত্যাশিত পথে যায় না। সেই অপ্রত্যাশিত পথগুলোই বাটলার বললেন সম্ভাবনার জায়গা। এবং এই সম্ভাবনা কিভাবে শরীরে, কাজে, পারফরমেন্সে প্রকাশ পেতে পারে। এই অধ্যায়ে বাটলার মনোবিশ্লেষণকে দুটো কাজে ব্যবহার করলেন। তিনি দেখালেন মনোবিশ্লেষণ নিজেই কিভাবে হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্সকে স্বাভাবিক ধরে নেয় এবং সেই ধরে নেওয়ার মধ্য দিয়ে কিভাবে সমকামিতাকে রোগ বা ব্যর্থতা বানায়। অন্যদিকে তিনি দেখালেন মনোবিশ্লেষণের ভেতর থেকেই বের হয় অসাধারণ একটা সত্য। আমাদের জেন্ডার পরিচয় আসলে একটা অসমাপ্ত শোক, একটা দমিয়ে রাখা ভালোবাসার স্মৃতি। এবং ফুকো এর হাত ধরে তিনি বললেন নিষেধ দমন করে না, উৎপাদন করে। হেটারোসেক্সুয়ালিটি তৈরি রাখতে হলে হোমোসেক্সুয়ালিটিকে বারবার নাম দিতে হয়, বারবার নিষিদ্ধ করতে হয়। এই বোঝাপড়া একটা দরজা খুলে দেয়। সেই দরজায় এখন দাঁড়িয়ে আছি আমরা। এখন আমরা প্রবেশ করব বইটির তৃতীয় অধ্যায়ে, সাবভার্সিভ বডি অ্যাক্ট। শরীর কিভাবে রাজনৈতিক হয়? ড্রাগ কি শুধু মজা, নাকি এটা একটা দার্শনিক অস্ত্র? এবং সবচেয়ে বিখ্যাত প্রশ্নটির উত্তর, পারফর্মেটিভিটি মানে কি শুধু অভিনয়? অধ্যায় 3, শরীর, বিদ্রোহ এবং পারফর্মেটিভ সাবভার্সনস। একটা দৃশ্য কল্পনা করুন। মঞ্চে একজন মানুষ, পোশাক রঙিন, হাঁটার ভঙ্গি একটু আলাদা, কণ্ঠ একটু ভিন্ন। দর্শকরা হেসে চলেছেন, তালি দিচ্ছেন, কেউ কেউ একটু অস্বস্তি বোধ করছেন। এটা ড্রাগ পারফরমেন্স। এখন একটা প্রশ্ন, এই মানুষটি কি শুধু মজা করছেন, নাকি এই মঞ্চটা একটা দার্শনিক যুদ্ধক্ষেত্র? জুডিথ বাটলার বললেন দ্বিতীয়টা। তিনি দেখালেন শরীর কিভাবে রাজনৈতিক হয় এবং কিভাবে সেই শরীর দিয়ে, সেই শরীরের ওপর দিয়ে সমাজের সবচেয়ে গভীর মিথ্যাগুলো ভাঙা যায়। এখন একটি সত্য ঘটনা বলি। 19 শতকের ফ্রান্স, একটি শিশু জন্মালো। ডাক্তাররা দেখলেন এই শিশুর শরীর স্পষ্টভাবে মেয়ে বা ছেলে কোনো বিভাগেই পড়ছে না, কিন্তু কাগজে লিখতে হবে। সমাজ দাবি করছে একটা পরিচয়, তাই লেখা হলো মেয়ে। সে বড় হলো, কনভেন্টে পড়ল, সেখানে অন্য মেয়েদের প্রেমে পড়ল। তারপর এক সময় তার রহস্য ফাঁস হলো। ডাক্তার আর পাদ্রীরা বললেন না, এ আসলে ছেলে। আইন করে পরিচয় বদলে দেওয়া হলো। সে পুরুষের পোশাক পরতে বাধ্য হলো, পুরুষের অধিকার পেল, কিন্তু যে ভালোবাসা ছিল তার, সেটা হারিয়ে গেল। একাকিত্ব গ্রাস করল এবং শেষে আত্মহত্যা। এই মানুষটির নাম হারকিউলাইন বারবিন। তার ডায়েরি প্রকাশ করেছিলেন ফুকো। ফুকো বললেন হারকিউলাইন এর যৌনতা ছিল একটি সুখী অনিশ্চয়তা, যেখানে কোনো স্পষ্ট লেবেল নেই, যেখানে আনন্দ ছিল আইনের বাইরে। কিন্তু বাটলার এখানে থামলেন। তিনি বললেন ফুকো রোমান্টিক করেছেন হারকিউলাইনকে, কিন্তু হারকিউলাইন এর ডায়েরি পড়লে দেখা যায় তিনি সুখী ছিলেন না, তিনি যন্ত্রণায় ছিলেন। তার যৌনতা আইনের বাইরে ছিল না, আইন তাকে তৈরি করছিল, আইন তাকে ধ্বংস করছিল। এই গল্প একটা জরুরি কথা বলে। সমাজ যখন জোর করে সবাইকে মেয়ে বা ছেলে বাক্সে ঢোকায়, যারা দুটোতেই আঁটে না, তারা শুধু অস্বস্তিতে পড়েন না, তারা বিপদে পড়েন, তারা মরেন। এটা বিমূর্ত দর্শন নয়, এটা জীবন ও মৃত্যুর প্রশ্ন। বাটলার আরেকজনের সাথে দীর্ঘ কথোপকথনে গেলেন, মনিক উইটিক। উইটিক বলেছিলেন সেক্স একটি রাজনৈতিক শ্রেণী, প্রকৃতির সত্য নয়। ভাষা দিয়ে সমাজ আমাদের শরীরকে মেয়ে বা ছেলে বানায়। ভাষা শেপস অফ রিয়েলিটি, বাস্তবতার আঁটি সমাজের শরীরে ছুঁড়ে দেয়। এবং তাই উইটিক বললেন ভাষা দিয়েই লড়তে হবে। তার উপন্যাস দ্য লেসবিয়ান বডিতে তিনি শরীরকে আক্ষরিক অর্থে টুকরো করলেন ভাষায়। হাড়, পেশি, রক্ত সব আলাদা করে দেখালেন। উদ্দেশ্য নারী শরীর বা পুরুষ শরীর যে একক সত্তা, সেটাকে ভেঙে দেওয়া। উইটিকের আরেকটি বিখ্যাত দাবি, এ লেসবিয়ান ইজ নট এ উইমেন, কারণ নারী মানেই হেটারোসেক্সুয়াল কাঠামোর মধ্যে পুরুষের বিপরীত। যে সেই কাঠামো মানে না, সে সেই সংজ্ঞার বাইরে। বাটলার উইটিককে শ্রদ্ধা করলেন, কিন্তু কিছু প্রশ্ন তুললেন।
উইটিক মনে করতেন হেটারোসেক্সুয়ালিটি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা সম্ভব, লেসবিয়ান হয়ে গেলে কাঠামোর বাইরে যাওয়া যায়। বাটলার বললেন, না, এত সহজ নয়। লেসবিয়ান সম্পর্কেও হেটারোসেক্সুয়াল কাঠামোর চাপ থাকে। বাস অথবা ফেমি পরিচয়গুলো হেটারোসেক্সুয়াল ভূমিকাকে নতুনভাবে পুনরায় লেখে, কিন্তু সম্পূর্ণ মুছে দেয় না। এবং এটা দুর্বলতা নয়, এটা সম্ভাবনা, কারণ এই পুনর্লিখন এর মধ্যেই বিদ্রোহ আছে। ম্যারি ডগলাস নামে একজন নৃতত্ত্ববিদ বলেছিলেন, সমাজ শরীরের সীমানা দিয়ে নিজের সীমানা বোঝায়। শরীরে কোন ছিদ্র পবিত্র, কোনটা অপবিত্র, এটা সমাজ ঠিক করে। কোন শারীরিক মিলন স্বাভাবিক, কোনটা পাপ, এটাও সমাজ ঠিক করে। এই সীমানা পাহারা দেওয়ার মধ্য দিয়ে সমাজ তার নিজের নিয়ম পাহারা দেয়। বাটলার বললেন, শরীরের ভেতর আর বাইরে বলে কোনো স্বাভাবিক বিভাজন নেই। এই বিভাজনটা রাজনৈতিকভাবে তৈরি। আমরা যাকে ভেতরের সত্তা বলি, আমি আসলে ছেলে, আমি আসলে মেয়ে, এই আসলে জিনিসটা শরীরের ভেতরে লুকিয়ে নেই। এটা শরীরের বাইরে থেকে বারবার করা আচরণের মধ্য দিয়ে গড়ে উঠেছে। ফুকো একটা দারুণ কথা বলেছিলেন, আত্মা শরীরের কারাগার নয়, বরং শরীরই আত্মার কারাগার। মানে যে আত্মা বা পরিচয় আমরা ভেতরে বহন করি মনে হয়, সেটা আসলে শরীরের ওপর লেখা একটা সামাজিক সংকেত, বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে দেওয়া। এখন আছে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, জেন্ডার পারফর্মেটিভিটি। এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, তাই খুব সতর্কে বলছি। পারফর্মেটিভিটি মানে এই নয় যে জেন্ডার একটি পোশাক, যে কোনো সময় পরা যায়, খোলা যায়। পারফর্মেটিভিটি মানে এই নয় যে আমরা ইচ্ছে মতো আজ নারী হলাম, কাল পুরুষ হলাম। পারফর্মেটিভিটি মানে জেন্ডার এমন কিছু যা বারবার করা কাজের মধ্য দিয়ে তৈরি হয়, এবং এই করাটা জোর করে হয়, ভয়ের মধ্যে হয়, সমাজের শাস্তির ছায়ায় হয়। বাটলারের ভাষায়, জেন্ডার ইজ এ পারফরমেন্স উইথ ক্লিয়ারলি পিউনিটিভ কনসিকোয়েন্সেস। জেন্ডার এমন একটি পারফরমেন্স যার পেছনে সাজার হুমকি আছে। একটি শিশু জন্মালো, প্রথম প্রশ্ন, ছেলে না মেয়ে? সেই দিন থেকে শুরু হলো নীল বনাম গোলাপি, ট্রাক বনাম পুতুল, ছেলে মানুষই বনাম মেয়ে মানুষই। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, পোশাকে, খেলায়, কথায়, ভঙ্গিতে জেন্ডারের সঠিক পারফরমেন্স শেখানো হচ্ছে। আর যখন কেউ ভুল করছে, যখন ছেলে কাঁদছে বা মেয়ে রুক্ষ হচ্ছে, তখন সমাজ ঠিক করে দিচ্ছে, ঠাট্টায়, শাস্তিতে, লজ্জায়। এই বারবার করা সংশোধন এটাই পারফরমেন্স তৈরি করে। এতটাই স্বাভাবিক হয়ে যায় যে মনে হয় এটা জন্মগত, কিন্তু এটা জন্মগত নয়। জেন্ডার পরিচয়ের পেছনে কোনো আসল পরিচয় নেই। পরিচয়টা তৈরি হয় সেই প্রকাশের মধ্য দিয়েই, যেগুলোকে আমরা পরিচয়ের ফলাফল ভাবি। আগে পরিচয় নেই, পরে কাজ নেই, কাজের মধ্যেই পরিচয়। এবার সেই ড্রাগের মঞ্চে ফিরি। বাটলার বললেন, ড্রাগ এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটা একটা ডাবল ইনভার্সন, দ্বিগুণ উল্টো পাল্টা। এস্থার নিউটনের একটি উদ্ধৃতি বাটলার ব্যবহার করলেন। ড্রাগ বলছে, আমার বাইরের চেহারা নারীর, কিন্তু ভেতরে আমি পুরুষ। এবং একই সাথে বলছে, আমার বাইরের চেহারা পুরুষের, কিন্তু ভেতরে আমি নারী। দুটো দাবি একসাথে বিদ্যমান এবং দুটো দাবি একে অপরকে খণ্ডন করছে। ফলে কি হচ্ছে? ভেতর আর বাইরের পুরো ধারণাটা ভেঙে পড়ছে। জেন্ডারের কোনো আসল ভেতর নেই, এটাই ড্রাগ দেখিয়ে দেয়। বাটলারের সবচেয়ে বিখ্যাত লাইনগুলোর একটি এখানে। ড্রাগ জেন্ডারকে নকল করে, আর এই নকল করার মধ্য দিয়ে দেখিয়ে দেয় জেন্ডার নিজেই একটা নকল, অরিজিনাল বলে কিছু নেই। কিন্তু বাটলার একটা সতর্কতাও দিলেন, ড্রাগ সবসময় সাবভার্সিভ নয়। যদি ড্রাগ শুধু এটা মজাদার বলে উপস্থাপিত হয়, যদি ড্রাগকে হাস্যকর বলে দেখানো হয়, যদি ড্রাগকে সমাজের বিনোদনে পরিণত করা হয়, তাহলে এটা আসলে কাঠামোকে আরও শক্ত করে। সাবভার্সন নির্ভর করে কনটেক্সের ওপরে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা দেখছেন, সব কিছু গুরুত্বপূর্ণ। তাহলে বিদ্রোহ হয় কিভাবে? বাটলার বললেন, বিদ্রোহ হয় রিপিটেশন এর মধ্যে ফেইলার দিয়ে। সমাজ চায় আমরা জেন্ডারের নিয়ম বারবার করি,
কিন্তু এই বারবার করতে গিয়ে সবসময় কিছুটা ফাঁক থাকে। কেউ হুবহু ঠিক জেন্ডার করতে পারে না, সেই ফাঁকটাই সম্ভাবনার জায়গা। যখন কেউ জেনে শুনে এই ফাঁকটা বড় করেন, যখন জেন্ডারের প্রত্যাশিত পারফরমেন্সকে একটু ঘুরিয়ে দেন, যখন স্বাভাবিককে অতিরিক্ত করে করেন যাতে তার কৃত্রিমতা ধরা পড়ে, তখনই সাবভার্সন। এটা কোনো বীরত্বপূর্ণ কাজ নয়, এটা প্রতিদিনের ছোট ছোট কাজ। একজন মানুষ যখন বলেন আমি ছেলে কিন্তু কাঁদতে পারি এবং কাঁদেন, একজন মানুষ যখন বলেন আমি মেয়ে কিন্তু রাগ করতে পারি এবং রাগ করেন, এই ছোট ছোট ভুলগুলো, এই ছোট ছোট বিচ্যুতিগুলো, এগুলোই কাঠামোতে ফাটল ধরায়। এবং যখন পর্যাপ্ত ফাটল জমে, কাঠামো কাঁপে। এই অধ্যায়ে বাটলার 4টি বড় কাজ করলেন। 1, হারকিউলাইন বারবিন এর গল্পে দেখালেন ইন্টারসেক্স শরীরকে জোর করে বাইনারিতে ঢোকানো মানুষকে হত্যা করে। 2, উইটিক এর মধ্য দিয়ে দেখালেন ভাষা শরীরকে তৈরি করে এবং ভাষাই হতে পারে প্রতিরোধের হাতিয়ার। 3, ফুকো এবং ডগলাস এর সাথে দেখালেন শরীরের ভেতর এবং বাইরের বিভাজন রাজনৈতিক, স্বাভাবিক নয়। 4, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ড্রাগের মধ্য দিয়ে দেখালেন জেন্ডার হলো একটি পারফরমেন্স যার কোনো আসল নেই, অরিজিনাল এর কোনো অরিজিনাল নেই। জেন্ডারের স্বাভাবিকতা একটি সুসংগঠিত মিথ্যা এবং সেই মিথ্যাকে উন্মোচন করাই হলো জেন্ডার ট্র্যাভেল। এরপর আমরা আসব কনক্লুশনে। বাটলার শেষে কি বললেন, প্যারোডি কিভাবে পলিটিক্স হয় এবং সবচেয়ে জরুরি এই বইটা আমাদের জীবনে কি বলছে, আমাদের সমাজে মেয়েলি ছেলে, পুরুষালী মেয়ে, হিজড়া সম্প্রদায়, তাদের অভিজ্ঞতায় কি দেখা যাচ্ছে এই তত্ত্বের আলোয়। কনক্লুশন, প্যারোডি থেকে পলিটিক্স এবং আমাদের জীবনে। এতক্ষণ আমরা বিভোর থেকে ফুকো, ফ্রয়েড থেকে উইটিক, হারকিউলাইন এর ডায়েরি থেকে ড্রাগের মঞ্চ, অনেকটা পথ এগোলাম। এখন বাটলার কনক্লুশনে এসে তিনি জিজ্ঞেস করলেন, এত কিছু বললাম কিন্তু এর পরে কি? প্যারোডি থেকে পলিটিক্স কিভাবে হয়? আর আমি জিজ্ঞেস করছি, এই বই, এই চিন্তাগুলো আমাদের জীবনে কি বলছে? বাটলার কনক্লুশন শুরু করলেন একটা প্রশ্ন দিয়ে, নারীবাদ কি কোনো সাবজেক্ট ছাড়া কাজ করতে পারে? মানে নারী বলে কোনো স্থির পরিচয় না থাকলেও নারীবাদী রাজনীতি সম্ভব? এবং তিনি বললেন, হ্যাঁ সম্ভব, আসলে সেটাই দরকার। কারণ যখন আমরা বলি নারীদের জন্য রাজনীতি, আমরা ধরে নিচ্ছি নারী বলে একটা বাঁধা পরিচয় আছে যেটা সবার জন্য এক, কিন্তু সেই ধারণাটাই হাজার মানুষকে বাদ দিয়ে দেয়। বাটলার বললেন, পরিচয় আগে নেই, রাজনীতি পরে নেই, বরং রাজনৈতিক কাজের মধ্য দিয়েই পরিচয় তৈরি হয়। কাজের পেছনে কোনো স্থির কর্তা নেই, কর্তা তৈরি হয় কাজের মধ্য দিয়েই। এটা শুনতে জটিল কিন্তু বাস্তবে খুবই চেনা। একজন মানুষ যখন প্রথমবার রাস্তায় দাঁড়িয়ে কিছু বলেন, তখন তিনি কর্মী নন, কিন্তু তিনি সেই দাঁড়ানোর মধ্য দিয়েই তিনি কর্মী হয়ে ওঠেন। পরিচয় কাজের আগে নেই, পরিচয় কাজের ভেতরে জন্মায়। এখানে একটা জরুরি প্রশ্ন আসে, যদি সব কিছুই সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে থাকে, তাহলে কি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই? বাটলার বললেন, এটা ভুল প্রশ্ন। স্বাধীনতা আর নির্ধারণ, এই দুটোর মধ্যে আমরা একটা বেছে নিতে বাধ্য হই। কাঠামো আমাদের তৈরি করে ঠিক, কিন্তু কাঠামো মানেই সব বন্ধ নয়, কারণ কাঠামো বারবার নিজেকে পুনরুৎপাদন করতে গিয়ে সবসময় নিখুঁতভাবে পারে না, ফাঁক থেকে যায়। সেই ফাঁকেই আছে আমাদের সম্ভাবনা। বাটলার বললেন, এজেন্সি মানে এই নয় যে আমি সব নিয়ম ভেঙে ফেলব। এজেন্সি মানে হলো আমি এই নিয়মগুলোকে এমনভাবে পুনরাবৃত্তি করব যাতে নিয়মটাই প্রশ্নের মুখে পড়ে। সাবভার্সিভ রিপিটেশন, বিদ্রোহী পুনরাবৃত্তি। বাটলার ড্রাগের উদাহরণ দিয়ে বলেছিলেন, প্যারোডি হলো একটি রাজনৈতিক হাতিয়ার, কিন্তু কনক্লুশনে তিনি সাবধানও করলেন, প্যারোডি নিজে থেকে সাবভার্সিভ নয়। কিছু প্যারোডি কাঠামোকে প্রশ্ন করে, কিছু প্যারোডি কাঠামোকে আরও শক্ত করে। যখন ড্রাগ মঞ্চে উঠে দর্শকদের হাসায় এবং সেই হাসির মানে হয়, দেখো কিভাবে অস্বাভাবিক মানুষ ঘুরে বেড়াচ্ছে, তখন প্যারোডি কাঠামোর সেবা করছে। কিন্তু যখন ড্রাগ দেখিয়ে দেয় নারীত্ব বা পুরুষত্ব আসলে কেউ পুরোপুরি হতে পারে না, কারণ এটা কোনো সত্য নয়, এটা আদর্শ যা সবসময় ব্যর্থ হয়, তখন প্যারোডি রাজনৈতিক।
পার্থক্যটা কনটেক্সে, পার্থক্যটা কে দেখছে, কিভাবে দেখছে। তাই বাটলার বললেন, কোন পারফরমেন্স কোন জায়গায় জেন্ডারকে অস্বাভাবিক দেখাতে পারে? এই প্রশ্নটার উত্তর ইউনিভার্সাল নয়, প্রতিটি সমাজে প্রতিটি সময়ে আলাদা। বাটলারের বই পড়লে মুগ্ধ হওয়া যায়, কিন্তু একটা ভালো পাঠক হলে কিছু প্রশ্ন তুলতেই হয়। প্রথম সমালোচনা, শ্রেণী ও বর্ণ কোথায়? বাটলারের বিশ্লেষণ মূলত পশ্চিমা, শ্বেতাঙ্গ, মধ্যবিত্ত অভিজ্ঞতার। দরিদ্র নারীর শরীর, কালো নারীর শরীর, এই শরীরগুলোতে জেন্ডার কিভাবে কাজ করে তা আলাদা। শুধু জেন্ডার নয়, শ্রেণী ও বর্ণ একসাথে কাজ করে। পরবর্তীকালে বেল হুকস, প্যাট্রিসিয়া হিল কলিন্সের মতো চিন্তাবিদরা এই সমালোচনা করেছেন। দ্বিতীয় সমালোচনা, শুধু ডিসক্লোজার দিয়ে কি যথেষ্ট? বাটলার বলেন, ভাষা ও ডিসক্লোজার দিয়ে সব বোঝা যায়, কিন্তু সমাজের বদল কি শুধু ভাষা বদলে হয়? দারিদ্র, সহিংসতা, আইন, এগুলো পরিবর্তনে কি শুধু প্যারোডি কাজ করে? মার্থা নুসবাউম এর মতো দার্শনিকরা বলেছেন, বাটলার এত বেশি তাত্ত্বিক যে বাস্তব রাজনৈতিক পদক্ষেপের জায়গা থাকে না। তৃতীয় সমালোচনা, ট্রান্স অভিজ্ঞতা কি শুধু পারফরমেন্স? জেন্ডার ট্রাভেল প্রকাশের পর অনেক ট্রান্সতাত্ত্বিক প্রশ্ন তুলেছেন। আমাদের জেন্ডারের অভিজ্ঞতা কি শুধু একটা সাবভার্সিভ পারফরমেন্স, নাকি এটা গভীরভাবে বাস্তব শরীরে ও মনে? বাটলার পরে এই সমালোচনা শুনেছেন এবং নিজের অবস্থান কিছুটা পরিষ্কার করেছেন, কিন্তু বিতর্ক এখনও আছে। এই সমালোচনাগুলো বইটাকে ছোট করে না, বরং দেখায় চিন্তা কখনো শেষ হয় না। এবার সবচেয়ে কাছের কথা, বাটলার পড়েছি, এখন চোখ ফেরাই নিজের দিকে। বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ, আমাদের সমাজে হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স কিভাবে কাজ করছে? মেয়েলি ছেলে, এই শব্দটা আমাদের সমাজে কতটা ভয়ের? একটা ছেলে একটু নরম কথা বললে, একটু যত্নশীল হলে, কাঁদলে সাথে সাথে এই লেবেল। এই লেবেল মানে শুধু বর্ণনা নয়, এই লেবেল মানে হুমকি। বাটলার বলতেন, এই হুমকিটাই হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্সের কাজ। পরিচয় ঠিক রাখতে সমাজ শাস্তি দেয়। পুরুষালী মেয়ে, একটা মেয়ে জোরে কথা বললে, মতামত দিলে, রাগ দেখালে পুরুষালী বলা হয়, যেন রাগ, মতামত, স্বাধীনতা এগুলো শুধু পুরুষের। বাটলার বলতেন, এটা আছে কারণ সমাজ ধরে নেয় নারীত্ব মানে বাধ্যতা, পুরুষত্ব মানে ক্ষমতা। এই বিভাজনটা প্রাকৃতিক নয়, এটা রাজনৈতিক। বাংলাদেশে হিজড়া সম্প্রদায়কে রাষ্ট্র তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে 2013 সালে। এটা একটা বড় পদক্ষেপ, কিন্তু স্বীকৃতি আর সম্মান এক জিনিস নয়। হারকিউলাইন বারবিন এর মতো আইনি পরিচয় পাওয়া মানে সমাজ থেকে গ্রহণযোগ্যতা পাওয়া নয়। বাটলার বলতেন, শুধু শ্রেণীবিভাগ তৈরি করা নয়, সেই শ্রেণীবিভাগ যেন কাউকে আরও বেশি বাক্সে বন্দি না করে, বরং দেখাতে হবে শ্রেণীবিভাগ নিজেই কৃত্রিম। আমাদের সমাজে বিয়ের বয়স হইলেই পরিবার প্রশ্ন করে, বিয়ে না করলে অস্বাভাবিক, বিয়ে করলে ছেলে উপার্জন করবে, মেয়ে ঘর সামলাবে, এটা স্বাভাবিক। বাটলার এই স্বাভাবিককে প্রশ্ন করতেন, বলতেন, এই স্বাভাবিকতার পেছনে আছে হেটারোসেক্সুয়াল ম্যাট্রিক্স, আছে লেভিট্রস এর নারী বিনিময় কাঠামো। প্রতিটি বিয়ের প্রশ্নের পেছনে আছে একটি ক্ষমতার কাঠামো, যা সমাজকে পুনরুৎপাদন করে। বাটলার নিজেই বলেছেন, এই বই তিনি লিখেছেন রাগ থেকে, যন্ত্রণা থেকে, কিন্তু শেষ পর্যন্ত বইটা শুধু রাগের নয়, এটা সম্ভাবনার। বাটলার বললেন, জেন্ডারের স্বাভাবিকতা যদি একটি পারফরমেন্স হয়, যদি এটা বারবার করা কাজের মধ্য দিয়ে টিকে থাকে, তাহলে এটা পরিবর্তনযোগ্য। কাঠামো আছে, কিন্তু কাঠামো চিরন্তন নয়। মানুষ আছে যারা প্রতিদিন ভুল জেন্ডার করে এবং বেঁচে আছেন। মানুষ আছে যারা প্রতিদিন ঠিক জেন্ডার করার ভান করেন এবং ভেতরে থেকে ক্লান্ত হচ্ছেন। উভয়ের জন্যই এই বই বলছে, এটা আপনার দোষ নয়, এটা একটা ব্যবস্থার কাজ এবং ব্যবস্থা বদলায়। এই পুরো বইটাকে যদি 3টি বাক্যে বলতে হয়, 1, নারী বা পুরুষ বলে কোনো প্রাকৃতিক অটুট পরিচয় নেই। এই পরিচয়গুলো সমাজ প্রতিদিন তৈরি করে, শাস্তির ভয় দেখিয়ে, পুরস্কারের লোভ দেখিয়ে। 2, এই তৈরি করাটা এতটাই মসৃণ, এতটাই নিরন্তর যে আমরা ভুলে যাই এটা তৈরি, এটা প্রকৃতি বলে মনে হয়। 3, কিন্তু যা তৈরি তা বদলানো যায় এবং সেই বদলে শুরু হয় প্রশ্ন করা থেকে। শুধু রাস্তায় মিছিল নয়, নিজের শরীরে, নিজের ভাষায়, নিজের প্রতিদিনের কাজে প্রশ্ন করা থেকে।
এই ছিল জুডিথ বাটলার এর লেখা জেন্ডার ট্র্যাভেল, একটা বই যা 1990 সালে বেরিয়েছিল, যার ভাষা কঠিন, যার প্রশ্নগুলো এখনও অসমাপ্ত, কিন্তু যার মূল আহ্বান খুব সহজ। যা স্বাভাবিক মনে হয় সেটাকে একবার প্রশ্ন করো। ছেলেরা কাঁদবে না কেন? মেয়েরা রাগ করবে না কেন? পরিবারে ঠিক এই ভূমিকা থাকতে হবে কেন? এই নির্দিষ্ট মানুষকেই ভালোবাসতে হবে কেন? প্রতিটি কেন এর মধ্যে একটু স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা খোঁজার নামই হলো জেন্ডার ট্র্যাভেল। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।